গপ্পসপ্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বুদ্ধির বাইরে। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন, বুদ্ধির বাইরে। প্রায় ১২-১৩ বছর আগেকার কথা। তখন আমি পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম থেকে শহরে ডেইলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেল করে আসতে হতো ৮ মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম। আমরা বললুম এই জন্যে যে ডেইলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টের চাকরি সেরে ৫টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করে ৭টা ২২-এর ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও ২০-২২ ফুট পর্যন্ত উপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে ১.৫ মাইল ২ মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। ৫০০ বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি। কিন্তু তবুও একা একা পথে ফিরতে সন্ধ্যার পরে গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনোদিনও আমার মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়ই। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতকগুলো সরকারি কাজ ছেড়ে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে ৭টা ২২-এর ট্রেন ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগে। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তর দিয়ে মোড়া, যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত ৯টার পর ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা ৮ মাইল সাইকেল করে আমায় ফিরতে হবে, কারণ সন্ধ্যার পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাত্রে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করা বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে ৮টা ২৮-এর গাড়ি ধরলুম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গোলে গোলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে তীর তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সেই লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখেই হাই তুলল সে। হেসে বলল, এত রাতে এত রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না,
বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আরেকটা কথা অবশ্য বলা গেল না, সেই তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র ৩ দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো ৭:৫৫ গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল বা চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বললাম, কিন্তু রাজি হলো না। বললেন বউ বউ করে চলে যাবেন। বউ বউ করে চলে যাব। হ্যাঁ, আমিও ভাবলুম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরে সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল। ১৫ মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পে ছোট আলোটি সামনের ৫-৭ হাত দূর পর্যন্ত বাঁকুড় আর রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা গেল না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকুও আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ দপ করে নিভে গেল সেটা। এবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু অন্ধকারে এই নির্জনতায় একবার যদি অসাবধান হই, তাহলে সাইকেল নিয়ে একেবারে ১০-১২ হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবুও উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাটেলে। সেকেলে বিএসএ বাইক। আমার মনের শাসন না মেনেই সে শো শো করে উড়ে চলল। থামো হেসেন, থামো! অন্ধকার চিরে যেন তীরের মতো গলা উঠল একটা। প্যাডেলে আচমকাই পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ। অত তাড়া কিসের হে? আমি যে সেই ১ ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হাঁ পিতেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারে দেখা গেল পিছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই ৭:৫৫ ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? প্রিয়নাথ বলে, সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলটাই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। বলল, বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও। বেশ, তাহলে উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড, জল কাদা একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠকঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলো আছাড়। একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গেছিল। যাক, বাড়ি ফিরে শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালাম। তড়াক করে প্রিয়নাথ উঠে বসল পেছনে। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই অন্ধকারে আরেকটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ, সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএস সাইকেল শনশন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারে সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় ১৫ মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে উঠে বললুম, ও কি, খোয়াইতে মানেলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা।
পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সেন, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগুলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনো নামো সেন, এখনো নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো আমি জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটি অতিকায় পতঙ্গ। পরদিন আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটা জড়িয়ে আমি পড়েছিলুম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপরের দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বুদ্ধির বাইরে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।